অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। অভিযোগ তারেক রহমানের, বললেন সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্রবাদ। এক্সিট প্ল্যান নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের, মন্তব্য ডক্টর দেবপ্রিয়র। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পর যাওয়া উচিত হবে না বলেছেন বিশেষজ্ঞজনেরা। জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলকে দেয়া হবে কাল, জানিয়েছেন আলী রিয়াজ। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কোনো ছাড় দেবে না এনসিপি, হুঁশিয়ারি আক্তারের। সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকা চেক উদ্ধার। ঢাকায় প্রতি মাসে খুন হচ্ছে 20 জন, জানিয়েছে ডিএমপি। বিশেষ সতর্কতায় আতঙ্কিত না হওয়ার আহ্বান। বেআইনি রায় দেওয়া সহ জাল জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে উগ্রবাদ ও ফ্যাসিবাদ। কারো ক্ষমতার জন্য জনগণ 1.5 দশক আন্দোলন করেনি বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সেকান্দার রহমান। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত নারকীয় জুলাই প্রতিবাদ সভা হয় সাভারের আশুলিয়ায়। এখানেই গণতান্ত্রিক আন্দোলনে থাকা শ্রমজীবী ও সাধারণ মানুষকে হত্যা করে পুলিশের ভ্যানে উঠিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। সেই বীভৎস দৃশ্য মঞ্চায়ন হলে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। 5 আগস্টে আমি চলে গেছি, আমার সন্তানটা কত কষ্ট করেছে, কিভাবে ওরা মেরেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার বুকের ভিতরটা আগুন শুধু জ্বলতে আছে। আমার 5 মাসের বাচ্চা, ছোট বাচ্চাটা বয়স এখন 5 মাস, সে তার বাবার মিছিলে ছবি দেখে আর বলে বাবা মা, সে বাবার আদর থেকে বঞ্চিত। যারা এরকম করছে আমি চাই আমার স্বামী যেভাবে মারছে তারা আমার স্বামী যেভাবে মারছে তাদের শাস্তি দেওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এখন বিভেদের সময় নয়, এখন সময় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের প্রতিনিধি হতে হলে জনসম্পৃক্ত থাকতে হবে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। পরাজিত শক্তি যাতে কোনোভাবেই ফিরে আসতে না পারে সেদিকে সতর্ক থাকার কথাও বলেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। আগামী দিনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার কথা আবারও জানান বিএনপি নেতারা। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা।
এক্সিট প্ল্যান বা বিদায়ের পদ্ধতি নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। তাদের কাজগুলো পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে সেটাও ভাবতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন হলে পলাতক স্বৈরাচারকে সহায়তা করবে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গণতন্ত্রের উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুতে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয় বলে মনে করেন আলোচকরা। বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিআর কোনো সমাধান নয়। যে নির্বাচন ব্যবস্থায় আমরা অভ্যস্ত সেভাবেই নির্বাচনটা করতে হবে, অন্যথায় এখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে এবং বারবার সরকার পরিবর্তন হবে। সেই সুযোগে ভারতীয় আধিপত্যবাদ আমাদের যেইটুকু সার্বভৌমত্ব আছে সেইটাও কেড়ে নিয়ে যাবে। সংখ্যানুপাতিক নির্বাচন এই ব্যাপারে আসলে কথা বলার বা কোনো রিসার্চের প্রশ্নই উঠে না, অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের। এই কারণে উঠে না কারণ এটার আন্ডারলাইং একটা ইল মোটিভ আছে এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো। পিআর সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু আমরা এইভাবেই আমরা রাজনীতি করে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা ধীরে ধীরে হতাশায় রূপ নিচ্ছে বলে মনে করেন বক্তারা। তারা বলেন, সরকারের উচিত নির্বাচন ও তাদের কার্যক্রম নিয়ে পরিষ্কার বক্তব্য দেয়া। যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। আগে সরকার ওয়াজ নট ইলেক্টেড, সবচেয়ে ক্ষতি করে গেছে, আমাদের ইলেকশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যে আপনারা ইকোনমিতে মাফিয়া গ্রুপ উত্থান দেখতেছেন, ওটা তো হচ্ছে ওই যে স্বৈরতন্ত্রের একটা বাই প্রোডাক্ট, ফ্যাসিস্ট সিস্টেমের বাই প্রোডাক্ট। ইলেকটেড গভর্নমেন্ট যদি হয় ডেমোক্রেটিক, এগুলো দরকার হবে না, কোনো গ্রুপকে তোয়াজ করা দরকার হবে না। কেউ কেউ বলেন যে আইন শৃঙ্খলার এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে, আরো সময় চাই। আমার কাছে মনে হয় দিনে দিনে যেভাবে ডেটারিয়েট করছে সিচুয়েশন, আপনি সামনে অবস্থা আরো খারাপ হবে। যে সরকার 11 মাসে বা 12 মাসে পারে নাই, সেই সরকার আগামী আরো ওনার যে সর্বোচ্চ সীমা যে জুন মাসে মধ্যে হয়ে যাবে, আমি সেটা কোনোভাবেই মনে করি না। বরং আমরা ফেব্রুয়ারি না, আমরা আবার ডিসেম্বরে নির্বাচনের জন্য দাবি জানাবো কিনা সেটা ভাবা উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের চাওয়া পূরণে ব্যর্থ হলে তা গণতন্ত্রের জন্য হুমকি বলেও মনে করেন আলোচকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এলডিসি থেকে উত্তরণের কাজ করে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেসব নীতিমালা, আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যেতে পথ বের করতে হবে। রাজধানী তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এলডিসি থেকে উত্তরণ নিয়ে বৈঠকে 16টি সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে এনবিআরের 4টি, শিল্প মন্ত্রণালয়ের 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 2টি, বাণিজ্য মন্ত্রণালয়ের 3টি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ে 4টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণ বাস্তবায়নে 19টি সংস্থাকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ট্যারিফ পলিসি 2023-এর বাস্তবায়ন, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এনবিআর চেয়ারম্যান। সভায় তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানি খাতে প্রয়োজনীয় সহযোগিতা ও প্রণোদনা প্রদান এবং ম্যানমেড ফাইবার সম্পর্কিত কাঁচামাল ও এই শিল্পের মেশিনারিজ আমদানি
রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা প্রদান বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, দেশের চামড়া শিল্পকে সঠিক মূল্যায়ন করা হয়নি। এই শিল্পের সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানিয়েছেন, আগামীকাল জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে এক বিন্দু ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ৩৬ জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারকে ঘোষণা করতে হবে। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২২তম দিবসের আলোচনায় অধ্যাপক আলী রিয়াজ আরও জানান, এখনও ঐকমত্যের ভিত্তিতে যেসব বিষয়ে সমঝোতা হয়েছে তার একটি তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানান, সরকার জুলাই ঘোষণাপত্র করতে ব্যর্থ হলে ফ্যাসিবাদী বিরোধী সব পক্ষকে সঙ্গে নিয়ে ঘোষণাপত্র তৈরি করবে এনসিপি। সনদ আর ঘোষণাপত্র এক জিনিস নয় মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই বিপ্লবের ঐতিহাসিক ভিত্তি হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে এর কার্যকারিতাও থাকবে না। তাই অকার্যকর, অবাস্তবায়নযোগ্য কোনো সনদে সই করবে না এনসিপি। ৫ আগস্ট ঘিরে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ প্রয়োজনে রাজধানীতে ১১ দিন অভিযান পরিচালনা করছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা পুরা বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান হচ্ছে। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেলস জানতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। যেমন ধরেন এখন আপনারা এই ইনফরমেশনের জন্য আমরা তাড়াতাড়ি ধরছেন, ওটুকু ওখানে দরকার হয়েছে দেখে ধরছে, তাড়াতাড়ি হয়েছে। সকালে মালয়েশিয়ার একটা টিম আসছিল না, ৫ আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে। গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে ২,২৫,০০,০০০ টাকা চেক উদ্ধার করেছে পুলিশ। চেক কার নামে তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি ডিএমপি। সমসাময়িক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে জানানো হয়, গেল ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ১৮৬ জন। রাজধানীতে প্রতি মাসে গড়ে ২০টি হত্যার ঘটনা ঘটছে। অন্যদিকে বিশেষ সতর্কতা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এসএম ফাইজার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সাবেক সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। গ্রেপ্তারের পর আসামিরা রিমান্ডে দিচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তাদের দেওয়া তথ্যে উদ্ধার হয়েছে 2,25,00,000 টাকার চেক। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদাবাজির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নেপথ্যে কোনো গডফাদার রয়েছে কিনা তাও খোঁজা হচ্ছে। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় ৫ জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25,00,000 টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। কোনো দলীয় পরিচয় কারোর কাছে মুখ্য বিষয়টা, আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। গেল ২৪ ঘণ্টায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে ১৮৬ জন। আর রাজধানী ঢাকায় প্রতি মাসে গড়ে খুন হচ্ছে ২০ জন। তারপরও পুলিশের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মোহাম্মদপুর এলাকায় কবজি কাটানোর নামে একটা গ্রুপ রয়েছে, তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। সেই কবজি কাটানোর গ্রুপের 2 জন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগাঁ গোয়েন্দা বিভাগের একটা টিম। ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1068টি চুরির মামলা রেকর্ড করা হয়। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে। এদিকে
পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন। বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলায় খায়রুল হকের 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে জুলাই আন্দোলনের সময় ঢাকা যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলায়ও খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের 17 মে তিনি অবসরে যান। জুলাই আন্দোলনে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় চার্জ গঠনের শুনানি শেষে আদেশের জন্য 6 আগস্ট দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত হওয়া এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন পলাতক 24 আসামির পক্ষে শুনানি করেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা। এর আগে মঙ্গলবার শুনানি করেন আসামি সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, বরখাস্ত কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশের পক্ষে তাদের আইনজীবীরা। শুনানিতে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন জানান তারা। সোমবার অভিযোগ গঠনের শুনানিতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। 2018 সালে নির্বাচনে রাতে 50% ব্যালট বাক্স ভরে রাখতে শেখ হাসিনাকে আইডিয়া দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাবেদ পাটোয়ারি। সরকারের পক্ষ থেকে দেয়া হতো মাঠ পর্যায়ে নির্দেশনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের দেয়া 5 পৃষ্ঠা জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তিনি আরও জানান, গুম, নির্যাতন ও ক্রসফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রী দপ্তর থেকে। সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকী। এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানা থাকত। তিনি বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও তাকে সবকিছু অবহিত করা হতো না। ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম ওরফে আরমানের টাস্কফোর্স ইন্টেলিজেন্স সেলে বন্দী থাকার বিষয়টিও জবানবন্দিতে উল্লেখ করেছেন সাবেক এই শীর্ষ পুলিশ কর্মকর্তা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 23 সেপ্টেম্বর গ্রেফতার হন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 2024 30 জুলাই এদিন কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছিল ফ্যাসিস্ট সরকার। লোক দেখানো এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছিল সাধারণ মানুষ। গণহত্যার প্রতিবাদে এদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা। শোকের বদলে বিপ্লবের লাল রঙে ফেসবুকের প্রোফাইল রাঙিয়েছিলেন অনেকে। আইনশৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ জানিয়েছিলেন জাতিসংঘ মহাসচিব। এদিন সরকারের ব্যস্ততা ছিল জামায়াত নিষিদ্ধের প্রস্তুতিকে ঘিরে। ঘটনাবহুল সেই দিনের বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি দিনই ছিল আধার পেরিয়ে আলোর দিকে অতি আকাঙ্ক্ষিত যাত্রার এক একটি মাইল ফলক। 16 জুলাই থেকে রাজপথে রক্ত ঝরেছে অনেক, তবুও তারুণ্যের চোখে প্রাণের বিনিময়ে ফেসিবাদের অবসান আর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অদম্য চাওয়া ছড়িয়ে পড়েছে গোটা জাতির মননে। এদিন রাষ্ট্রীয় শোক পালন করেছিল আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া আওয়ামী সরকার। আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন শেখ হাসিনা। প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ারও ঘোষণা দিয়েছিলেন।
তবে ফ্যাসিস্টদের এই লোক দেখানো কর্মসূচি প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনকারীরা। ঢাকা সহ সারা দেশে চোখে মুখে লাল কাপড় বেঁধে হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করেছিলেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি শোক প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল লাল রঙে রাঙিয়েছিলেন বিক্ষুব্ধ নাগরিকরা। 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করলেও সেদিন গণহত্যা বন্ধে সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেনি উচ্চ আদালত। বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। অন্যদিকে 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এভাবে আমাদের সন্তানদের হত্যা করা, গ্রেফতার করা, নির্যাতন করা, এটা আমরা সহ্য করব না। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানায় জাতিসংঘ। দেখামাত্র গুলির নির্দেশনা দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইইউর তখনকার পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বরেল। সংবাদ সম্মেলনে গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছিলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানিয়েছিলেন পরদিন থেকে কারফিউ শিথিল করা হবে। ওবায়দুল কাদেরের বক্তব্যে ছিল আন্দোলনকারীদের দমনের প্রচ্ছন্ন হুমকি। অন্যদিকে গ্রেফতারকৃতদের মুক্তি দিয়ে রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে এদিন ব্যস্ত ছিল ফ্যাসিস্ট সরকারের উচ্চ পদস্থরা। 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসারতদের মধ্য থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ফারজানা ইয়াসমিন। তিনি ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা। এ ঘটনায় এখনও আইসিইউতে ভর্তি আছেন 2 জন। বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন। তিনি জানান, শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে একজনকে এইচডিওতে স্থানান্তর করা হয়েছে। এখন মোট 32 রোগী ভর্তি আছে। এর মধ্যে 3 জন ক্রিটিক্যাল ক্যাটাগরিতে আর তাদের চেয়ে কম গুরুতর 7 জন রয়েছে সিভিয়ার ক্যাটাগরিতে। বাকিরা অন্যান্য ওয়ার্ড ও কেবিনে ভর্তি রয়েছে। গত 3 দিনে নতুন করে কোনো মৃত্যু হয়নি। ডাক্তার নাসির উদ্দিন বলেন, 32 জনের মধ্যে 14 জনের শারীরিক অবস্থা উন্নতির দিকে, বাকিদের অবস্থা স্থিতিশীল। একজন রোগীকে আমরা আইসিইউ থেকে শিফট করে এইচডিইউতে দিয়েছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর। আর সার্বিক ভালো খবর, আজকেও আমরা কোনো রোগীকে আমাদের হারাতে হয়নি। এটা আমাদের জন্য একটা ভালো খবর, আমাদের সবার জন্যই একটা ভালো খবর। আর ভেন্টিলেটরে আরেকটা ভালো খবর হচ্ছে, আমাদের ভেন্টিলেটরে সর্বশেষ যে পেশেন্টটা ছিল সেটাকেও আমরা ভেন্টিলেটর থেকে আমরা বের করে স্বাভাবিক আমরা বলি রুম এয়ারে যে সে থাকছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ আমরা বলতে পারি। এখনো রাতে মেঘের শব্দ শুনলে ভয়ে কেঁপে উঠছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। অনেকেই ফিরতে চায় না এ ক্যাম্পাসে। তাদের কাউন্সেলিং করছে স্কুল ও বিমান বাহিনী। এদিকে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেয়া শিক্ষিকা মাহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, এরকম বীরত্বপূর্ণ শিক্ষিকা প্রতিটি ঘরে থাকলে বাংলাদেশ বসবাসের জন্য উপযোগী হবে। রিপোর্ট ফররুক বাবুর। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের 10 দিন পরেও ভয়াবহ ট্র্যাজেডিতে এখনও আতঙ্কিত মানুষ। ট্রমা কাটাতে শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং দিচ্ছে স্কুল ও বিমান বাহিনী।
যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যে কাউন্সিলিং এর, এরপর বিমান বাহিনী থেকে নেওয়া হচ্ছে, তো ওগুলো মনে করি এটা আমাদের জন্য খুবই দরকার। আমাদের রবিবার অনেকটা অনেকদিন পর আমাদের স্কুল খুলবে। আমাদের সকল ভাই বোনের জন্য, আমাদের ছোট ভাই বোনদের জন্য একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমাদের মাইলস্টোনের সকল স্টুডেন্ট থাকবে। অনেক প্লেন আসা যাওয়া করে, যখন প্লেনের আওয়াজটা আসলে ঘুমের মধ্যে আসলে ভয় লাগে, মনে হয় কিছু একটা হয়ে গেছে। অনেক অভিভাবকরা বলছেন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে তাদের সন্তানেরা আর আসতেই চাচ্ছেন না এই প্রতিষ্ঠানে। মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। যদি মানসিকতায় ওরকম ভাবে ঠিক করতে পারি নাই, তাও আর কি শ্রেণী কার্যকর চালায় যেতে হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজের চিরবিদায় নেয়া সাহসী শিক্ষিকা মাহারিন চৌধুরীর উত্তরায় বাসায় বুধবার দুপুরে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, এমন গুণাবলী সম্পন্ন মানুষ থাকলে দেশে জাতিগত বিদ্বেষ থাকতো না, সমাজ থেকে অনেক অসঙ্গতি উঠে যেত। মেহরুন চৌধুরীর মতো এই দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরও যদি প্রসার ঘটতো, তাহলে এই হানাহানি হতো না। কদিন আগেই একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে, সেখানে লুটপাট হয়েছে। তো এগুলো কেন হবে? এক সমাজে আমরা বাস করি, এটা তো হওয়া উচিত নয়। কিন্তু আমরা সমাজে যদি এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান, এগুলো আমরা কখনোই খেয়াল করিনি, এগুলো আমরা কখনোই জানতে পারিনি। আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন না, তারা আত্মপ্রচার বিমুখ, নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছেন। এ সময় পরিবারের পক্ষ থেকে মাহারিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। এবং তার জন্য যদি পুরা জাতি দোয়া করে, এইটাই চাই, আর বেশি কিছু না। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে বিমানের জন্য 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো কাজ হয়েছে, এমন মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। চাহিদা অনুযায়ী ফ্লিট প্ল্যানিং না করে অদ্ভুত কেনাকাটা জোর করে চাপিয়ে দেওয়া হলে এয়ারলাইন্সটির দায় দেনা বাড়বে, এমন ধারণা তাদের। মার্কিন শুল্ক নীতির বিশেষ এজেন্ডার কারণে সরকার তড়িঘড়ি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেও মনে করেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2023 সালের শেষ দিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমানের জন্য ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে 10টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। সেই সিদ্ধান্তে নাখোশ বোয়িংয়ের কর্মকর্তারা স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশে এসে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার দুর্বলতা তুলে ধরার পাশাপাশি নিজেদের উপস্থাপন করেন বিশ্বসেরা হিসেবে। এরপর বেশ কিছুদিন ধরে ঝুলেছিল বিমানের বহর বাড়ানোর সরকারি সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় বছরখানেক পর গেল রবিবার বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত জানান বাণিজ্য সচিব। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। তবে বিমানের জন্য উড়োজাহাজ কেনা হলেও বিষয়টি জানেন না এয়ারলাইন্সটির নির্বাহীরা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি কেউ। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনার পাশাপাশি যথাযথ প্রক্রিয়া মানা উচিত ছিল। এটা একটু ওই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। বিমানের এয়ারক্রাফট লাগবে, এবারে কোনো সন্দেহ নাই, কিন্তু ফ্লিট বাড়ানোটা একটা প্রসিডিউরাল পদ্ধতিতে করতে হবে। এটা সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু এটা করা মুশকিল হবে। প্রত্যেকটা এয়ারলাইনের একটা ফ্লিট প্ল্যানিং কমিটি থাকে, তারা কতটা এয়ারক্রাফট লাগবে, এটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে, এগুলো সমস্ত কিছু কিন্তু একটা ইলাবোরেট করতে হয়, এটার একটা অ্যানালাইসিস করতে হয়। করে তারা ফ্লিট প্ল্যানিং কমিটি তারা বিমান বোর্ডকে জানাবে যে আমাদের এই পরিস্থিতিতে আমাদের এই প্যাসেঞ্জার গ্রোথ আছে আগামী 10 বছরে বা 5 বছরে, আমাদের আগামী 5 বছরের জন্য এই প্লেন দরকার। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বোয়িংয়ের জন্য আশীর্বাদ হয়েছে এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক নীতির চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার হয়তো বিশেষ এজেন্ডার কারণে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছে, বা না নিয়ে উপায় ছিল না। এখন একটা স্ট্রিক্ট টাইম ফ্রেম রয়েছে, 30 জুলাইয়ের মধ্যে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেই জন্য সরকার হয়তো একটা তারা লেটার অফ ইন্টেন্ট হয়তো দিয়েছে। বিমানকে এখানে অবশ্যই লুপে রাখতে হবে, তাছাড়া যার জন্য আমি কিনছি
তারা যদি না জানে তাহলে তো হবে না। তারপরে সবচেয়ে বড় কথা কি, যে খালি এয়ারক্রাফট কিনলে হবে না, তা আমাদের নিজেদের কর্মদক্ষতা বাড়াতে হবে। লাল সবুজ পতাকাবাহী বিমানের বহরে এ পর্যন্ত যুক্ত হওয়া 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িং কোম্পানির, বাকি 5টি ইউরোপের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জায়েদ হোসেন বলেছেন, প্রশাসনের মধ্যে এখনও স্বৈরাচার সরকারের দোসররা ঘাপটি মেরে আছে। দুপুরে দিনাজপুর বণিক সমিতির মিলনায়তনে জেলা বিএনপি ও যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও বিশেষ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নির্বাচনের বিষয়ে জায়েদ হোসেন বলেন, আগে জাতীয় নির্বাচন 3 মাসের মধ্যে সম্পন্ন হলেও বর্তমান সরকারের 1 বছর লাগার কারণ দেখছেন না তিনি। আগামী নির্বাচন অংশগ্রহণমূলক এবং জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই সুযোগ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তৈরি করে দিতে হবে বলেও জানান ডাক্তার জায়েদ হোসেন। প্রবাসী ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল। বুধবার বিকালে আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে 1.5 ঘণ্টা আলোচনা শেষে দলটির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ জানান, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়টি আলোচনায় থাকলেও কিভাবে তা বাস্তবায়ন হবে তা নিশ্চিত করতেই নির্বাচন কমিশনে এসেছেন তারা। প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সংক্রান্ত বিষয়ে জনসাধারণকে জানাতে 2 সপ্তাহ অন্তর অন্তর ব্রিফিং সহ 3টি সুপারিশ তুলে ধরা হয়েছে বলেও জানায় এনসিপির প্রতিনিধি দল। এদিকে 2024 সালে জাতীয় পার্টির আয় 2,64,38,938 টাকা আর ব্যয় 1,79,88,044 টাকা। বুধবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া নির্বাচন কমিশনে দলটি 2024 সালের অডিট রিপোর্ট জমা দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন কেন্দ্রিক নিরাপত্তা দেয়া শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে সম্ভব নয়। এ ব্যাপারে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। উপাচার্য জানান, তাফসিল পরবর্তী সহিংসতা রোধে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একই সঙ্গে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে। বুধবার বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান একনেকে পাশ হওয়া 2,840 কোটি টাকার মেগা প্রকল্পের আওতায় 2,600 ছাত্রী ও 5,100 ছাত্রের জন্য আবাসিক হল এবং প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের 18% আবাসিক সমস্যার সমাধান হবে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে, অভিযোগ তারেক রহমানের। বললেন, সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্রবাদ। এক্সিট প্ল্যান নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের, মন্তব্য ডক্টর দেবপ্রিয়। নির্বাচন কোনোভাবেই ফেব্রুয়ারির পর যাওয়া উচিত হবে না বলছেন বিশিষ্টজনরা। জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলকে দেওয়া হবে কাল, জানিয়েছেন আলী রিয়াজ। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কোনো ছাড় দেবে না এনসিপি, হুঁশিয়ারি আখতারের। সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2.25 কোটি টাকা চেক উদ্ধার। ঢাকায় প্রতি মাসে খুন হচ্ছে 20 জন, জানিয়েছেন ডিএমপি। বিশেষ সতর্কতায় আতঙ্কিত না হবার আহ্বান। বেআইনি রায় দেয়া সহ জাল জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। ধন্যবাদ।